চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনী ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 21। সুমন মায়ের চিঠিখানা পড়া শুরু করলো। তাতে করুণ করে লেখা ছিল, আমার মানিক, আমার কাছে খোদার যদি কোনো নিয়ামত হয় সেটা আমার বাজান তুই। মুরব্বীরা কইতো কি জানোস, জীবনে কোনো ভালো কাম করলে আল্লাহ তার বান্দারে নিরাশ করে না। আমি মনে হয় কোনো না কোনো ভালো কাম করছিলাম, নইলে আমার মতো পাপীর ঘরে তোর মতো বাজান কি খোদা পাঠাইতো? খোদা শুক্রিয়া করার মতো বাজান আমার তো মুখ নাই। আমি তো মূর্খ, জীবনে কম দুঃখ করি নাই। এত দুঃখ দেখছি যে দুঃখেরও দুঃখ লাগে আমার লাগা। তোরে পেটে নিয়ে কম মানুষের দুয়ারে দুয়ারে পেটে দেয় ঘুরি নাই। কেউ আমারে দুঃখ দেখা কি কইতো জানোস? কইতো চিন্তা করে না, বাচ্চাটা হোক, বাচ্চাটারে মানুষ কইরা পারলেই ভাগ্য খুলবো। খোদাই লোকের কথা ফালাই দেয় নাই। এক ঝড়ের রাতে আমার জীবনে সব ঝড় দূর কইরা তুই আসলি। আমার জীবনে একটা দুঃখ থেকে যাইব জানোস তো? তা কি? তোর বাবা মরে ভালোবাসলো না। কালো রঙের ওপর ঘৃণা জন্মাইছিল আমার। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াইয়া মনে মনে কইতাছিলাম, শরীরের চামড়া উঠাই ফেলি, এই কালো রঙে লাগে দুনিয়া আমারে শেষ করে দিল। তুই তখন আইলি, তোর লগে যখন একই অনয় হইল, তখন আর চুপ থাকবার পারি নাই। তোর বাপরে বাইর কইরা দেওয়ার পর আমি আর বাড়িতে ফিরি নাই। একদিন কানে আইছিল তিনি নাকি বিয়া করছে, বউ অনেক সুন্দর। আমি সেই দিনও তার অভিশাপ দেই নাই। আমি তো সুখী হইবার পারলাম না, অন্তত ওই মায়া সুখী হোক যে আমার জায়গায় আসছে। তারপর আস্তে আস্তে তুই বড় হইলি। একদিন আমার হাত ধইরা পালোয়ান বাড়িতে নিয়ে গেলি, যে বাড়ি ছাড়ছি আমি বহুদিন আগেই। তোর বাপের নতুন বউটা মরল তার কিছুদিনের মাথায়। ওই ঘরের পোলা সুমন তখন ছোট, নিজের আরেকটা পোলার মতো কইরাই ওই বাচ্চাটারে বুকে জড়াই নিলাম। যখন দেখতাম সৎ ভাইয়ের জন্য তোর এক বুক পুড়ে, তখন আমার পরাণ জুড়াইয়া যাইতো। এমন একখানা সন্তানই তো আমি চাইছিলাম, যারে কেউ ভালো না বাসলেও সে আমারে ভালোবাসতে পারে। সেই পোলাই তার মায়ের মুখ রাখতে পারে, সেই পোলাই তার মায়ের সুখ রাখতে গিয়া তামাম দুনিয়া বেবাক মানুষের রুতে চট লাগাই দিয়া গেছে। আমি জানি তুই বাজান আমারে কতখানি ভালোবাসস, তাই কোনোদিন কইবার পারি নাই যে তুই যে চাদর মুখের উপর দিয়ে রাখছিলি সেটা তোর আমার চোখে বহু আগে উঠাই গেছে। সে বহুবার দেয় নাই, কিন্তু তোরে বুঝবার দেয় নাই। তোর হাতে তোর আব্বার রুহু গেছে, তার বইয়ের রুহু গেছে, তাও তোরে ঘৃণা করি নাই। তোর আম্মা পেটে ধরছে যে তোরে, তোর চোখের জল দেখবার পারুম না বাজান। আমার অনেক শখের পোলা তুই। তোর সব পাপের এক পাশে রাইখা আমি আমার নিষ্পাপ মানিক রে ভালোবাসছি, সবসময় বাসুম। শরীরটা আজকাল ভালো যাইতেছে না রে বাপ। আজকাল স্বপ্নে খালি সাদা পর্দা দেখি। কখন কখন তোর নানা নানি আসে, আমারে কয় জলদি নিয়ে যাইব এই পাষাণ দুনিয়া থাইকা। তোর মুখে তুই সব করার সাহস পাবো না। সুমনরে দিয়ে তাই চিঠিখানা লেখা রাখলাম, আমার অনাকাঙ্ক্ষিত মৃত্যু যদি হইয়াই যায়, হইলে যেন তোর এই চিঠিখানা ও দেয়, তাইলেই চলবো। আমার চিঠির একটি উদ্দেশ্য, যাতে তোরে কোনোদিনও মনে না হয় আম্মা তোরে খালি ভালো দিকটাই জানতো, ভালো দিকটারই তোরে ভালোবাসছে। না রে বাজান, তুই আমার পেটের ধন, তোর ভালো খারাপ সবাই আমার জানা। আর আমি আমার বাজানের এই রূপটা কেমন কইরা পর করুম কত? যে রূপটা পেটের দায়ে তৈরি হয়েছে, গায়ের কালো রঙের কারণে তৈরি হয়েছে, জীবনিয়া বাঁচার জন্য তৈরি হয়েছে। শেষে তোরে একটা কথা বলবার চাই রে বাজান, তুই বাবা ভালো থাকিস। আম্মা তোরে বহুত ভালো পাই বাজান আমার, তোর আম্মা। চিঠির শেষ লাইনটা পড়তে গিয়ে সুমনের হাত কাঁপছিল। চিঠিটা ধীরে ধীরে সোহানের হাতে তুলে দিল সে। সোহান প্রথমে নিচে দিকে চাইছিল না, তারপর আঙ্গুল কাঁপছে, বুকের ভেতরটা কেমন অদ্ভুত শব্দ করছে। শেষ পর্যন্ত সে চিঠিটা নিল। প্রথম লাইনটা পড়তেই তার চোখটা ঝাপসা হয়ে গেল। আমার মানিক, এই দুইটা শব্দ তার বুকের ভিতর জমে থাকা সব শক্তি যেন ভেঙে দিল। সোহানের ঠোঁট কাঁপতে লাগলো। সে আবারও প্রতিটি লাইন দেখা শুরু করলো। প্রতিটা লাইন, প্রতিটা স্মৃতি, মায়ের কষ্ট, অপমান, দুঃখ, সব হুড়মুড় করে যেন সামনে এসে দাঁড়ালো ঝড়ের রাত। ক্ষুধার দিন, দুয়ারে দুয়ারে ঘোরা, কালো রঙের জন্য অপমান। সোহানের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো কাগজের ওপর। সে বিড়বিড় করে পড়ল, আম্মা তুমি এগুলা একা সহ্য করলা?
তার গলা ভেঙে আসছে। চিঠি যে জায়গায় এসে তো পড়লো। তোর হাতে তোর আব্বুর রুহু গেছে। হঠাৎ তার বুকের ভেতরটা কেমন একটা বিস্ফোরণ ঘটে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠলো, তার হাত কাঁপতে লাগলো এতটাই যে কাগজটা প্রায় ছিঁড়ে যাচ্ছিল। চোখের পানি আর আটকানো গেল না, হাউমাউ করে কাঁদতে লাগলো সোহান। এটা সেই কান্না না যেটা মানুষ লুকিয়ে কাঁদে, এটা সে বুক ফাটা আর্তনাদ। আম্মা! তার আর্তনাদ নীরব কবরে পুনরায় জাগিয়ে তোলে। আম্মা, তুমি আমারে ঘৃণা করলা না কেন? আমি তো মানুষ না আম্মা, আমি পাপী। যে নিজের মাথায় নিজে আঘাত করতে লাগলো। চোখের সামনে বারবার ভেসে উঠলো তার মায়ের মুখ, সে ক্লান্ত চোখ, বুক ভরা ভালোবাসা। আমি তোমার যোগ্য না আম্মা, আমি না। সে ঠিকই বুক চেপে ধরলো, তার শ্বাস কাঁপছে। এবার ডাক দাও, একবার ডাক দাও আম্মা, ও আম্মা, একবার আমার ডাক দাও না। আমার কিছু চাই না, আমি আর খারাপ হবো না, শপথ। তুমি শুধু ফিরে আসো। অনেকক্ষণ পরে সে নিঃশ্বাস নিতে নিতে ফিসফিস করে বলল, তুমি আমার এত কেমনে ভালোবাসলা আম্মা? চিঠিটা বুকে চেপে ধরে ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ে সে। এই একটা শব্দ বারবার বলতে থাকে, আম্মা, ও আম্মা, নিয়ে যাও আমারে আম্মা। মধ্যরাতে হঠাৎ কান্না ধরে ধস্তাধস্তির শব্দে চিত্রার ঘুম ভেঙে যায়। প্রথমে সে ঠিক বুঝতে পারছিল না স্বপ্ন নাকি সত্যি, কিন্তু পরপর দুবার পর কান্না আর জিনিসপত্র আশ্রে পড়ার শব্দ শুনতে বুক ধক করে উঠল। এত তাড়াতাড়ি ফরাজকে ঝাঁকিয়ে দিল। উঠুন, একটু উঠুন, শব্দ শুনছেন? ফরাজ বিরক্ত হয়ে মুখ কুঁচকে ফেলল। কি হলো আবার? ঠিক তখনই আবার একটা চিৎকার ভেসে এলো, এবার পরিষ্কার। ফরাজ এবার পুরো জেগে উঠল। সে কয়েক সেকেন্ড চুপ রইল। ধূপ করে কিছু একটা জোরে পড়লো, তারপর ভাঙা গলায় শোনা গেল, মেয়েটারে মাইরেন না, আল্লাহর দোহাই লাগে। চিত্রা ততক্ষণ উঠে বসে। এটা তো নদী ভাবির গলার মতোই লাগছে। ফারাজ আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল। চিত্রা তার পিছনে পিছনে। করিডোর অস্বাভাবিক নীরব, কিন্তু নদীর ঘর থেকে ভেতরে যেতে দৃশ্য প্রায় বোঝা যাচ্ছিল। কেউ চিৎকার করছে, কেউ ধমক দিচ্ছে। ফারাজ দরজার সামনে এসে থমকালো। ভেতর থেকে মাথাটা গলায় গর্জন, তোকে বলছি চুপ কর, আমার শেখাইতে আসিস না। চিত্রার বুক কেঁপে উঠলো। ফারাজ দরজা ঠেলে খুলতেই দৃশ্যটা দেখে মুহূর্তে তার চোখ দুটো কঠিন হয়ে গেল। রাজন পুরো নেশাগ্রস্ত, চোখ লাল, শরীর দুলছে। তার সামনে মেঝেতে পড়ে আছে নদী, চুল এলোমেলো, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, আর এক কোণে দাঁড়িয়ে কাঁদছে ছোট্ট নুরি। নুরি এগিয়ে সে মায়ের সামনে দাঁড়াতেই রাজন ঝাঁপিয়ে হাত তুললো, চটটা সোজা পড়লো বাচ্চার গালে। চিত্রা মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, আপনি মানুষ নাকি জানোয়ার? ফরাজের শরীর শক্ত হয়ে এলো। সে এক লাফে এগিয়ে গিয়ে রাজনের হাত চেপে ধরলো। আপনি কি পাগল হয়েছেন? রাজন ঝাঁকুনিতে হাত ছাড়ানোর চেষ্টা করলো। হাত ছাড়, এটা আমার বউ, আমার মাইয়া, তোর কি? তাই বলি মারবেন? বাচ্চার গায়ে হাত তুলবেন? ফারাজ চিতাকে বলল, তুমি নুরি আর নদী ভাবিকে নিয়ে এখান থেকে যাও। নদী কাঁদতে কাঁদতে উঠে বসার চেষ্টা করে। ফারাজ, ওনাকে কিছু কইরো না, উনি নেশা করছে। চিত্রা দ্রুত দৌড়ে গিয়ে নুরিকে বুকে টেনে নিল। বাচ্চাটা কাঁপছে পুরো শরীর নিয়ে। চুপ, কিছু হয়নি, ছোট আম্মু, আমি আছি তো। রাজন আবারও ধাক্কা দিয়ে সামনে এগোতে চাইছে, আর ফারাজ তার সামনে দাঁড়িয়ে, এবার সত্যির আগে ফেটে পড়ার মতো। ঘরের ভেতরের উত্তেজনা তখন ঘন থেকে ঘন হয়ে উঠেছে। নুরির বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছে চিত্রা, বাচ্চাটা কাঁপছে। ফারাজ শক্ত করে রাজনের হাত চেপে ধরে আছে। রাজন এবার ধস্তাধস্তি করছে। হাত ছাড় বলতেছি। সে গর্জে উঠলো। ফারাজ কঠিন গলায় বলল, আর একবার হাত তুললে ভালো হবে না। ঠিক তখনই চিত্রার ভেতরে থেকে জমে থাকা রাগ হঠাৎ বিস্ফোরিত হলো। সে নিরিখে পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকালো। ভাবি, আপনি আর কতদিন এই জানোয়ারটাকে বাঁচাইবেন? নদী স্তব্ধ হয়ে রইল। প্রতিবার একই কাহিনী, মারে, গালি দেয়, অপমান করে, তারপরও আপনি আবার ঢাল হয়ে দাঁড়ান। নদী কাপা গলায় বলল, চিত্রা, এমন বললো না। কেন বলবো না? চিত্রা এবার আরো জোরে বলল, আজ নদীর গায়ে হাত তুলেছে, তা আপনি কিছু বলবেন না? বারণও করছেন না? এই স্বামীর জন্য এত মায়া যে পরকীয়া করে বউ থাকতেও। রাজন হঠাৎ বিকৃতি হাসি হেসে উঠল। ও দেখি নতুন তো, বিচারকটা কে? এই তোরে কইছি না আমি পরকীয়া করছি? রাফসা আমার বউ, বুঝলি তো, সে আমার বউ। তোর এত সমস্যা কেন? নিজের সংসার সামলা, আমার ঘরের মধ্যে নাক গলাইস না। চিত্রা সোজা হয়ে দাঁড়ায়। আপনারে মানুষ বললেও লজ্জা লাগে। রাজনের মুখ বিকৃত হয়ে আসে। এই মাইয়া জিমলা সময় কথা কইবি?
চিত্রা তাচ্ছিল্যের হাসি দিল। মাতাল মানুষের আবার সম্মান দেওয়া লাগে নাকি? রাজন এবার সামনে ঝাঁপিয়ে আসতেই ফারাজ ধাক্কা দিয়ে তাকে পেছনে ঠেলে দিল। 1 ইঞ্চি আগাবেন না। আমার বইয়ের দিকে এগোলে জায়গা মতো এখানে গেড়ে রাখবো। আমি রাজন এলাহি না, আমি ফরাজ ইলাহি। আমার বইয়ের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, বইয়ের দিকে তাকালেও সে মুখ আমি ঠিক রাখি না। বউকে নিয়ে অন্যায়ের মুখে একটা কটু কথা সহ্য করব না। রাজন এবার একটু পিছিয়ে গেল। রুমে তখন দৌড়ে অপরার আয়শা প্রবেশ করলো। আয়শা উদ্বিগ্ন গলায় ডাকলো, কি হয়েছে? তার পেছনে অব্র। দুজনে তাড়াহুড়ো করে 3 তলা থেকে নেমে আসে দোতলায়। এসে দৃশ্যটা দেখে থমকে যায়। নদীর অবস্থা এলোমেলো, নুরি কাঁদছে, রাজন ধস্তাধস্তি করছে, ফারাজ দাঁড়িয়ে সামনে। আয়েশার মুখ ফ্যাকাশ হয়ে গেল। এইসব কি? ফরাজ অব্রের দিকে তাকিয়ে বলল, দরিয়ান শালারে বেঁধে রাখি। ভাবির মুখের দিকে তাকিয়ে খালি কিছু করতে পারতেছি না। ঠিক তখনই চিত্রা টেবিলের ওপর থেকে ছুরি নিয়ে রাজনের দিকে এগিয়ে গেলে ফারাজ চিত্রার হাত ধরে চোখের দিকে তাকিয়ে ইশারা করতে চিত্রা থেমে গেল। ফারাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, যে যা রুমে যাও, নদী ভাবি আপনি আর নুরি আসুন। বজ্র কে বলছি, সে ট্রিটমেন্ট করে দিবে। সবাই রুম থেকে বেরিয়ে যেতে রাজন বলল, তোর বউরে মারতে দিতি, আমার গায়ে ছুরি, দেখতাম মুরদ কত। ফরাজ বাঁকা আসলো। রাজনের কাজ চাপড়ে বলল, আমার বউয়ের মুরদ দেখার যোগ্যতা এখনো হয়নি আপনার ভাই। আর সে একবার মুরদ দেখালে আজকে রাত আপনার জানাজা পড়তে হতো। দেখেন ভাই, এত লাশের খাটিয়া বহন করার মতো এনার্জি আমার বর্তমানে নাই। যাই বাপু, বইয়ের রাগ 100 ডিগ্রি করে দিয়েছেন, আদর্শ ভাগ দিয়ে এখন রাগ নামাতে হবে। উফ, আবার এনার্জি লস, যত সব ছোট লোকি কারবার।